দুই গোলে পিছিয়ে পড়ে অবিশ্বাস্য কামব্যাক আর্জেন্টিনা। সালাহদের হৃদয় ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসিরা। হারের জন্য ফিফা ও রেফারিকে দায়ী করল মিশর। বাহারি ঝলে বান্দরবানের নিচু এলাকা প্লাবিত, সাজেকে আটকা 400 পর্যটক। ভারী বর্ষণে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। 3টি ট্রেনের যাত্রা বাতিল। আমার লাশ পরে আমার কান্দাকাটি, আমি টাকা দিই। কাফনে কাপড়, কর্পুল, সুরমা ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। বড় ভাই আছে উনি কথা। ঢাকা মেডিকেলের মর্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য। ময়নাতদন্তে প্যাকেজ সিস্টেমে হাতিয়ে নিচ্ছে 15 থেকে 20,000 টাকা। শোকের মধ্যে আর্থিক চাপে দিশেহারা স্বজন। অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা বন্ধে কঠোর সরকার। মান নির্ধারণে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হচ্ছে রিক্রুটিং এজেন্সি। শ্রম বাজার গুটি কয়েকজনের হাতে চলে যাওয়ার শঙ্কা। এবং খামেনির শেষ বিদায়ের মধ্যেই হরমুজে উত্তেজনা। জাহাজে হামলার জেরে পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের। জবাবে মধ্যপ্রাচ্যের 85টি মার্কিন স্থাপনায় আক্রমণ আইআরজিসির। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাঁপিয়ে 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল মোহাম্মদ সালাহর মিশর। আজ গোল নিয়ে আবারও গোল্ডেন বুট রেসে এগিয়ে লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। শ্বাসরুদ্ধকর, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে বিজয়ের উল্লাস সম্ভব হয়েছে হয়তো আর্জেন্টিনা বলুন, সম্ভব একজন লিওনেল মেসির দ্বারা। আটলান্টায় হৃদয় ভাঙার গল্পের সূচনা থেকে শেষের কাব্যে বিজয় উপাখ্যান। বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে পিছিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে হয়। অথচ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। বিদায়ের সুর যখন বিশ্বসেরা ফুটবলারের, তখনও তার জন্য লড়াই করে গেছেন সতীর্থরা। খুদে জাদুকরের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান ক্রিস্টিয়ান রোমেরো। আবারও স্বপ্নবাজ আকাশে নীল ভক্তরা। এই গোলে অ্যাসিস্ট করে ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৯ অ্যাসিস্টের মালিক বনে গেলেন লিওনেল মেসি। সমতায় ফিরতে মরিয়া স্কালোনি বাহিনী। নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি 7 মিনিট। সবার মনে শঙ্কা, তবে কি মহাতারকার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই? জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করা মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। 83 মিনিটে অনবদ্য এক গোল, মন্টিয়ালের পাস থেকে জোরালো শটে মিশর গোলরক্ষকের বিশ্বস্ত হাতকে ফাঁকি দেয়। সমতায় ফেরে আর্জেন্টিনা। পুনর্জন্ম হয় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন খুদে জাদুকর, যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। ম্যাচটা যখন অতিরিক্ত সময় যাচ্ছিল তখন দৃশ্যপটে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এই মিডফিল্ডার। ৩-২ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ শুরুর গল্পটাই ছিল মিশরের। কেপ ভার্দের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখা গেছে এদিন যেন আরো বিধ্বস্ত। ম্যাচের 15 মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে 1-0 লিড নেয় মোহাম্মদ সালাহর দল। অথচ সমতায় ফেরার মোক্ষম সুযোগটাই মিস করেন মেসি। 21 মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন খুদে জাদুকর। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার এক আসরে 2 বার মিস করেছেন পেনাল্টি, আর গোটা বিশ্বকাপে 8 পেনাল্টির 4টাই মিস। এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টাইনরা যেন বেরিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। 67 মিনিটে মোস্তফা জিকো গোল করে 2-0 এগিয়ে নেন ইজিপ্টকে। তবে শেষের গল্পটা হয়তো ভাগ্যবিধাতা নিজ হাতে লিখেছেন, যার জন্য সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা তাকে এত আগে কেন বিদায় করবেন। শেষ 15 মিনিটে একেবারে বিদায় নেওয়া দল থেকে জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তাই তো মেসিকে নিয়ে ম্যাচ শেষে এত উল্লাস। শূন্যে ছুড়ে হয়তো সতীর্থরা বলছেন, তুমি ফুটবলের মহাতারকা। একটা ম্যাচ এভাবেও জেতা যায়, যেটা করে দেখালো আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো, 3 গোল দিয়ে জিতে নিল ম্যাচ। এবং এই ম্যাচ বা এই ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে আরো আত্মবিশ্বাস দেবে আলবিসেলেস্তেদের। তারা বিশ্বকাপ জয়ের যে মিশনে এসেছে, নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করতে চাইবে লিওনেল মেসির দল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
2-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও জয়ের বিশ্বাস ছাড়েনি লিওনেল মেসি। সচরাচর ম্যাচ শেষে গণমাধ্যম এড়িয়ে গেলেও মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর সাংবাদিকদের সঙ্গে 20 মিনিট কথা বলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। বলেন এই জয়টা তাদের প্রাপ্য ছিল। অবিশ্বাস্য এক ম্যাচ জিতে এখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। একটা সময় ইজিপ্টের বিপক্ষে যখন 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দল, অনেকেই ধারণা করেছিলেন এখানেই শেষ হতে চলেছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছেন খুদে জাদুকর এবং তার দল। প্রত্যাবর্তনের এক অবিস্মরণীয় গল্প লিখে আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে শীর্ষ 8-এ। ইজিপ্টের বিপক্ষে যখন একটি পেনাল্টি মিস করেন লিওনেল মেসি, আমরা তখনও দেখেছি পুরো স্টেডিয়াম মেসির পাশে ছিলেন এবং মেসি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা সচরাচর দেখেছি লিওনেল মেসি ম্যাচ জিতলেও হয়তোবা খুব বেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না মিক্স জোনে, তবে আজকে তিনি প্রায় 15 থেকে 20 মিনিট বিভিন্ন জায়গায় থেমে থেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন একটা মুহূর্তের জন্য তাদের মনে হয়নি যে তারা এই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। তাদের মধ্যে সেই মনোবল, সেই আত্মবিশ্বাস ছিল। আমরা যখন 2-0 ব্যবধানে পিছিয়েছিলাম তখনও আমাদের বিশ্বাস ছিল, আমরা জানতাম এটা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত এটা ছিল আবেগের বহিঃপ্রকাশ। পরের পর্বে যাওয়া এবং বিশ্বকাপে টিকে থাকাটা বড় স্বস্তি, কারণ আমরা বাড়ি ফিরে যেতে চাইনি। আমাদের মনে হয়েছিল যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়াটা প্রাপ্য ছিল, আর ঈশ্বরকে ধন্যবাদ, আমরা তা করতে পেরেছি। মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল এই রেকর্ডগুলো করে কেমন লাগছে তার। মেসি কিন্তু বলেছেন রেকর্ডের পেছনে তিনি ছোটেন না, তবে রেকর্ডগুলো করে তার ভালো লাগছে। আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না, ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই এটা হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, দলটা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে এবং যেভাবে জয়টি এসেছে তা নিয়ে খুবই আনন্দিত। এখন পর্যন্ত গ্রুপ পর্ব খুব সহজেই পার হলেও এই নকআউট ফেজে যে দুটো ম্যাচ খেলেছে দুই আফ্রিকান প্রতিপক্ষ, দুই প্রতিপক্ষের বিপক্ষেই তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তবে এই ম্যাচগুলো তারা যেভাবে জিতেছে তাতে করে তাদের আত্মবিশ্বাস কিন্তু আরো বাড়ছে। লিওনেল মেসি এটাও বলেছেন তারা স্বপ্ন দেখছেন এখান থেকে আরো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল জিতে আরো একটা ট্রফি জয়ের। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ম্যাচের 78 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও এভাবেও জয় নিয়ে ফিরবে মেসির দল, তা কল্পনাই করতে পারেনি সমর্থকরা। আটলান্টায় নেচে গেয়ে উদযাপন করেন তারা। তবে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ রয়েছে কারো কারো। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এস.এম. ইকবাল। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল পরিশোধ করার পর আবারও 83 মিনিটে দলের তাতা হয়ে এসেছিলেন লিওনেল মেসি। ম্যাচটা যখন একেবারে আর্জেন্টিনার গ্রিপ থেকে ফসকে গিয়েছিল, তিনি কিন্তু সমতাসূচক গোলটি করেন এবং পরবর্তীতে এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতে নেয়। আর্জেন্টিনা এই ম্যাচটা ঠিকই জিতেছে, কিন্তু লাস্ট 3টা ম্যাচের হিসেব যদি কষা হয়, এই 3টা ম্যাচে আর্জেন্টিনা কিন্তু ক্লিন শিট রাখতে পারে নাই। অর্থাৎ আর্জেন্টিনার রক্ষণ নিয়ে যে দুশ্চিন্তা আছে সেটা কিন্তু আবারও স্পষ্ট হয়ে উঠেছে। মিশরের বিপক্ষে কোন রকমে হারতে হারতে জিতে গেছে। এভাবে সামনের দিনে যে পার পাওয়া যাবে না, বিশ্বকাপ যতই ছোট হয়ে আসছে প্রতিপক্ষ কিন্তু আরো শক্তিশালী হয়ে ফিরছে। আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের উন্মাদনা বা উদযাপন যেন থামছেই না। ম্যাচ শেষ হয়ে গেছে, প্রায় ঘন্টা খানেক পেরিয়েছে, এখনো আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা নেচে গেয়ে ইজিপ্টের বিপক্ষে এই জয়টা উদযাপন করেছে। ঠিক একই চিত্র আমরা দেখেছি যখন ম্যাচটা শেষ হয়েছে ফুটবল পিচে। লিওনেল মেসিরা যেভাবে সেলিব্রেশন করেছে তাতে মনে হয়েছে আরো একটা বিশ্বকাপ আর্জেন্টিনা জয় করেছে। 2-0 গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে তাতে এমন উদযাপন যে ফুটবলাররা এবং ভক্তরা করবেন এটা ভাবাই যায় বা এই প্রত্যাশা করাই যায়। Messi is the best player in the world. Mohamed Salah has to go back to England because he is dead. He's dead. He's gone to bed. Egypt should have won. It was rigged and the ref wanted Argentina to win. Messi has to win. Argentina has to win the World Cup. You know, a lot of corruption. The referee canceled the goal to Egypt. Vamos Messi, carajo! Amazing. Historic. I was crying. It was really it was really nice. Thank you. After the 75th minute or so, they got going, but once they get going, man, you can't stop Argentina. 67 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচ শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতে নিয়েছে 3-2 ব্যবধানে। কিন্তু ইজিপ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে
বিশ্বকাপ ধরে রাখতে হলে তাদের কি করতে হবে? আটালান্টা স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফিফার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনলেন মিশর ফুটবল দলের কোচ হোসাম হাসান। ফিফা আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগের পাশাপাশি বিশ্বকাপের সব কিছুই সাজানো বলে দাবি করেন তিনি। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে মিশরের পেনাল্টি বঞ্চিত হয় এবং VAR নিয়েও ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়েন কোচ। আটলান্টা থেকে সাজিদ মুসাহিদের রিপোর্ট। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ম্যাচ মানেই যেন বিতর্ক। গেল কাতার বিশ্বকাপেও ঠিক একই ঘটনা হয়েছিল। একমাত্র দল হিসেবে আর্জেন্টিনা কাতারে পেয়েছিল 5-5টি পেনাল্টি, যার কারণে অনেকেই আর্জেন্টিনা সে বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্ন তুলতে এতটুকু দ্বিধা বোধ করেন না। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ হচ্ছে, এই বিশ্বকাপেও কিন্তু আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে রেফারি এবং VAR থেকে সুবিধা পাচ্ছে এমন দাবি করে আসছেন অনেকেই। এবার ইজিপ্টের বিপক্ষে ম্যাচের শেষে এমন প্রশ্ন তুলেছেন খোদ ইজিপ্টের কোচ। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিল দ্য ফারাও খ্যাত মিশর, কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোমেরো এবং লিওনেল মেসির ব্যাক টু ব্যাক গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তে, আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের হেডারে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচের আসল নাটকীয়তা জমে ওঠে শেষের ঠিক আগ মুহূর্তে। আর্জেন্টিনার ডি বক্সে ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান মিশর অধিনায়ক মোহাম্মদ সালাহ। পেনাল্টির জোরালো দাবি তুললেও ফরাসি রেফারি ফ্রাসোয়া লাতেক্সিয়া খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এমনকি VAR রেফারিকে সাহায্য করতেও এগিয়ে আসেনি। এর ঠিক আগেই মিশরের আরেকটি গোল বাতিল করে দেয়া হয় VAR এর মাধ্যমে। ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্ষোভে ফেটে পড়ে মিশরের ডাগ আউট। আর সংবাদ সম্মেলনে ফিফা ও রেফারির আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ ঝাড়েন মিশরের হেড কোচ হোসাম হাসান। পুরো ম্যাচটা পরিষ্কারভাবে সাজানো ছিল। সবকিছুর পেছনে কাজ করেছে টাকা আর বাণিজ্যিক স্বার্থ। যদি আর্জেন্টিনাকেই জেতানোর এত ইচ্ছা থাকে, তবে আমাদের বাকিদের এই টুর্নামেন্টে ডেকে আনার কি দরকার ছিল? আর্জেন্টিনা দল গেল বিশ্বকাপ জিতলেও সেই শিরোপা ছিল না বিতর্কমুক্ত। এবারও শিরোপার দিকে যত এগিয়ে যাচ্ছে মেসির দল, ততই বাড়ছে বিতর্ক, হচ্ছে সমালোচনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আটলান্টা, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। অন্য প্রসঙ্গ, পাহাড়ি ঢল ও নদীর পানি বেড়ে বান্দরবানের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও পানির নিচে চট্টগ্রাম। এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এনএস জাকির, চট্টগ্রামের শফিকুল আলম ও পার্থপ্রতিম বিশ্বাস এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি জাকিরের কাছে। জাকির, টানা চতুর্থ দিনের মতো অব্যাহত বৃষ্টিপাতে বৃদ্ধি পেয়েছে বান্দরবানের সাঙ্গু মাতামুহুরী নদীর পানি। গতকাল আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে আজ সকাল 9টা পর্যন্ত 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে বৃদ্ধি পেয়েছে দুটি নদীর পানি এবং প্লাবিত হয়েছে বান্দরবান জেলা সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল, বিশেষ করে শহরের আর্মিপাড়া, শেরবাংলা নগর, ওয়াবদা ব্রিজ সহ বালাঘাটা, কালাঘাটার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক শতাধিক মানুষ। এছাড়াও বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি বিভিন্ন সড়কে মাটি ধসে পড়া, যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে আজকে বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানে HSC পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলো কিন্তু 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি যে বিষয়টি লক্ষণীয়, টানা বৃষ্টিপাতের কারণে মানুষজনের জীবনযাত্রা খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না, কারণ এই বৃষ্টিপাত থেমে থেমে কিন্তু মাঝেরই হালকা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত রাতে কিন্তু বৃষ্টি থামলেও কিন্তু মানুষ আসলে বুক বেঁধেছিল, কিন্তু যে ভোর থেকে কিন্তু আবার মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু কিছুটা বিপাকে আছেন সাধারণ মানুষ। কারণ অতীতে যে 50 বছর যে ইতিহাস, সে রেকর্ড ভেঙে একেবারে চুরমার করে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্দরনগরী, শুধু চট্টগ্রামে না, পুরো চট্টগ্রামে বিভিন্ন
বিভিন্ন জেলা, পার্বত্য জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, যে উত্তর এবং দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বন্যা হচ্ছে এবং যে কারণে শঙ্কর নদী এবং উত্তর জেলায় বন্যা হচ্ছে এবং চট্টগ্রামের যে বিভিন্ন যে খাল নিচু এলাকা রয়েছে, বিশেষ করে কাতালগঞ্জ এবং চকবাজার, সেখানে কিন্তু কিছুটা পানি উঠেছে। তো সেই জলাবদ্ধতা পরিদর্শনে এসেছেন সিটি মেয়র ডাক্তার সাদ হোসেন। তার সাথে কথা বলতে চেষ্টা করব। আমরা আসলে দেখছি বৃষ্টি থামছে না এবং সেক্ষেত্রে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কী পদক্ষেপগুলো আসলে নেওয়া হচ্ছে? আপনারা জানেন, যেহেতু এটা স্মরণকালের এই যে 43 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবং এখনও অবিরাম বৃষ্টি পড়ছে এবং অত্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে, কাজে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে জনগণকে যাতে আমরা সার্বিকভাবে আমরা সহযোগিতা করার জন্য আমরা শুকনো খাবারের আমরা ব্যবস্থা করেছি এবং তাদেরকে যাতে আমরা যারা পাহাড়ে থাকে তাদেরকে শেল্টার হাউসে নিয়ে আসার জন্য এবং বিশেষ করে যেসব জায়গায় ড্রেনে এই যে পাহাড়ি ঢল আসার কারণে প্রচুর পরিমাণে বালি চলে এসেছে, ড্রেনগুলো আমরা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা ক্লিন করছে বিভিন্ন জায়গায়। একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আপনারা দেখেছেন যে আমাদের রেল প্রতিমন্ত্রী এসেছে, আমি তার সাথে ছিলাম, আমরা সেখানে গিয়েছি। সেখানেও মেইন কথা হচ্ছে কি, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদেরকে স্বীকার করতে হবে, দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ আমরা মনে করি এই জায়গায় কোনো রাজনীতি করাটা আসলে উচিত নয়, সবাইকে জনগণের পাশে থাকতে হবে, জনগণ যাতে বিভিন্ন দুর্ভোগে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের এখানে যাতে কোনো মানবিক বিপর্যয় না হয় সেটা খেয়াল রাখতে হবে। এখন পুরা এখানে বঙ্গোপসাগর থাকার কারণে আমি আবারও বলছি, এখানে জোয়ারের একটা ব্যাপার আছে, কাজে যেটা অন্য অন্য শহরে নেই, কাজে ওই চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। কাজে সব মিলে আমি মনে করি যে এখানে একটা যেহেতু গত 43 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবং এখনও বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ধসের সম্ভাবনাও আছে, কাজে পাহাড়ের যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন শেল্টার প্লেসে আমরা নিয়ে এসেছি। অন্যান্য সংস্থার কারণে আমরা মনে করি যে এটা সবারই দায়িত্ব। আমরা আসলে যেটি মেয়র যেটি বললেন, আসলে তিনি সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় যে কারণে কিন্তু আসলে বৃষ্টি থামছে না। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম কক্সবাজার রুটের সকল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে এই ঘোষণাটি দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কারণ রেল লাইনের চট্টগ্রাম কক্সবাজার রুটের রেল লাইনের উপর বিভিন্ন অংশে কিন্তু পানি উঠে গেছে এবং সেই 2 থেকে 3 ফুট পর্যন্ত কিন্তু পানি আছে। সেই পানি উঠে যাওয়ার জায়গাটি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং তিনি যেখানে পানি উঠে গেছে সেই রেল লাইনের জায়গাগুলোতে কিন্তু তিনি নেমেও দেখেছেন এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, বিভাগীয় কমিশনার ছিলেন এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন এবং সবাই সেই জায়গাগুলো পরিদর্শন করেছে। এবং এরপরে কিন্তু রেল প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত কক্সবাজার চট্টগ্রাম রুটের যে সব অংশে পানি উঠেছে সেই সব জায়গা থেকে পানি নেমে যাবে না, ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রুটে আসলে ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং দুর্ঘটনার সংখ্যা থাকায় আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং যেসব যাত্রীরা আগে থেকে টিকিট করে ফেলেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে এমন ঘোষণাও কিন্তু তিনি দিয়েছেন। আসলে বিশেষ করে নগরী 16 জার্নিহাট সেকশনের আসলে উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছাড়া আসলে সম্ভব হয়নি। ট্রেনটি বিকেল 4টায় আবার চট্টগ্রাম থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে আসলে আজকে ছেড়ে যাবে। এই পরিস্থিতিতে আটকে পড়া এবং গতকাল যেসব ট্রেন এবং পর্যটক যারা আটকা পড়েছিলেন সেই সব ট্রেনও কিন্তু চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন বাতিল করা হয়েছে। এবং আমরা দেখেছি রেল প্রতিমন্ত্রী সহ সকাল থেকে শুরু করে যারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং সবাই কিন্তু আজকে এই যেসব জায়গায় পানি উঠেছে সেই সব জায়গায় পরিদর্শন করেছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা বাতিল করা হয়েছে সেটি কিন্তু আমরা বলেছি এবং যেসব যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টাকাও ফেরত দেওয়া হবে এমনটাই কিন্তু রেল প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু নির্দেশ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজারের লাবণী পয়েন্টে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রুবেল। কক্সবাজারে বৃষ্টিপাত কোনোভাবে যেন থামছে না। গত 3 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। এরই মধ্যে কক্সবাজারে প্রায় 193টি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং গত 3 দিনে 11 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 8 জনই রোহিঙ্গা। এবং যেটি বলা হচ্ছে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং যেভাবে বৃষ্টি পড়ছে এতে পাহাড় ধসের ঝুঁকি আরও বেশি বাড়ছে এমনটাই বলছে। এবং কক্সবাজার থেকে শুরু করে কক্সবাজারের যে 10টি উপজেলা আছে
আছে, যেখানে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে, এসব এলাকায় কিন্তু এরই মধ্যে প্রশাসন থেকে শুরু করে রেড ক্রিসেন্ট থেকে শুরু করে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সবাই একযোগে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং চালিয়ে যাচ্ছে। তবে কক্সবাজারে যে উচ্চ জোয়ার, সেই উচ্চ জোয়ারের কারণে সাগরের যে পানির উচ্চতা সেটি 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে এবং উপকূলে আঘাত করছে। বেড়িবাঁধ ভেঙে গিয়ে অনেক জায়গায় এরই মধ্যে পানি প্রবেশ করছে। কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন থেকে শুরু করে চকরিয়া, পেকুয়া, মহেশখালী বিভিন্ন অঞ্চলে প্রায় অর্ধশত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সেই জায়গায় অনেকে পানি যেহেতু নামছে না, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই ক্ষেত্রে এসব এলাকার মানুষজন অনেকটাই দুর্ভোগে পড়েছে। আমরা এখন কক্সবাজার সৈকতে রয়েছি, এখানেও কিন্তু মানুষের যারা দৈনন্দিন হাজার হাজার পর্যটক আসে, এই পর্যটকদেরকে অবলম্বন করে এখানে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবিকায়ও অনেকটাই থমকে গিয়েছে। এখানে যারা কিটকট ব্যবসায়ী, যেখানে ঘোড়াওয়ালা থেকে শুরু করে শামুকজনকের দোকান, সব জায়গায় কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দোকানপাট খুলতে পারছে না, অনেক দোকানপাট বন্ধ রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু জীবিকায় একটা বড় ধাক্কা লেগেছে, তেমনটাই বলছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে যেখানে হাজার হাজার পর্যটক সমুদ্র স্নান করে, সেখানে কিন্তু লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং লাল পতাকা টাঙিয়ে সেখানে যারা পর্যটকরা আসছেন অল্প সংখ্যক তাদেরকে গভীর সাগরে যেতে যেমন নিষেধ করছে, ঠিক তেমনি হাঁটু পরিমাণ পানিতে গেলেও যাদের ঝুঁকি দেখা যাচ্ছে সেসব জায়গা থেকে কিন্তু তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে, 10টি উপজেলায় সব জায়গায় প্রস্তুত এবং স্বেচ্ছাসেবী থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র। কক্সবাজার, চট্টগ্রাম এবং বান্দরবান থেকে টানা বৃষ্টির কারণে সেখানকার সবশেষ অবস্থা কি তা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নির্ধারিত পরীক্ষা হচ্ছে না। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সময় সংবাদে আরও থাকছে। দেশে প্রথমবার স্টারলিংকে হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকেও হবে যোগাযোগ, চলতি মাসে চালুর আশা। পঞ্চদশ সংশোধনী রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টে কথা বলছেন আইনজীবীরা। সরাসরি যাচ্ছে সেখানে। উদাহরণ দিয়ে যেটা বললাম এবং আরও কিছু ক্ষেত্রে হয়েছে এই ধরনের শূন্যতা হলে এগুলো এখন নির্বাচিত সংসদ আছে, তারা দ্রুততম সময়ে এই শূন্যতাগুলো পূরণ করতে পারে। আগে তো 1.5 বছর লেগেছে পূরণ করতে, এখন আরও দ্রুততম সময়ে করা যেতে পারে। কাজেই এই ছোটোখাটো বিষয়ের কারণে একটা অবৈধ সংশোধনীকে অবৈধ না বলাটা হবে আদালতের ক্ষেত্রে তার যে কর্তৃত্ব আছে সংবিধানের ব্যাপারে এবং সংবিধানের অভিভাবক হিসেবে তারা সেই দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার মতন একটা অবস্থা তৈরি হবে। সেই প্রেক্ষিতে আমি বলেছি যে এটা পুরোটা বাতিল করা উচিত। তবে আমি গতকাল যেমন বলছিলাম যে দুটো বিষয় আমি বলেছি সুরক্ষা দেওয়া উচিত, আর একটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আর একটা হলো 102 অনুচ্ছেদে মানবাধিকার রক্ষা করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া। তো আমি বলেছি এই দুটোকে অন্য যে সমস্ত জিনিস আমার অন্য বিজ্ঞ আইনজীবী বন্ধুরা আদালতের নজরে আনছেন তার থেকে ভিন্ন এই কারণে যে এই দুটো বিষয়ে কিন্তু আদালতের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায় আছে, অলরেডি রায় আছে। এর মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে ষোড়শ সংশোধনীর রায় আছে, আর এই যে আমাদের হাইকোর্টের যে মানবাধিকার রক্ষার বা মৌলিক অধিকার রক্ষার যে দায়িত্ব সেটার ব্যাপারে এবং এই দায়িত্ব যে হাইকোর্টের একটা অবিভাজ্য এখতিয়ার, এই ব্যাপারে 8ম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। কাজে এই দুটো জিনিস আপিল বিভাগ তার নিজেরই পুরাতন রায়ের ভিত্তিতে এগুলোকে সেভ করতে পারেন, আর বাকি সমস্ত কিছু ওনারা অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারেন। পরে সংসদ যেভাবে মনে করবে যদি কোনো শূন্যতা থাকে সেটা পূরণ করবে। পঞ্চদশ সংশোধনী রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জীবনের শেষ সত্য মৃত্যু,
আর সেই মৃত্যু ঘিরে কোনো প্রশ্ন থাকলে তার কারণ জানতে প্রয়োজন হয় ময়নাতদন্তের। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ঘিরে উঠেছে নানা প্রশ্ন। ময়নাতদন্তের জন্য প্যাকেজ সিস্টেমে টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। ভোগান্তির শেষ নেই স্বজনদের। ময়নাতদন্তের অনিয়ম নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসানের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বাইরে দোয়াইলে তো আপনার টাকা দিতে, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। এক এক জায়গায় এক এক সিস্টেম, পুরো প্যাকেজ। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহ গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় 20,000 টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ 15 থেকে 16,000 টাকায় দফা রফা হয়। পুরো প্যাকেজ কত কত এক এক জায়গায় এক এক সিস্টেম। আপনার নিবেন আড়াই গাড়ির বাসকে দিবেন, তার থেকে একটু কম হবে না। খরচের কোনো ইয়ে নেই, আপনার যে আসলে তখন বড় ভাই আছে উনি কত। অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে 3 সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে সেকান্দার নামের এক ব্যক্তি, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন। সরকারি চাকুরি বিধি অনুযায়ী 32 বছর চাকরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। ওই জায়গাতে আপনার কাজ করে দিলে আপনি 200-500 টাকা দিবেন, নাহলে এই কাজ করে আমরা লাভ কি? নাহলে তো আমি আরেক জায়গায় ডিউটি করে বেতনটাই পাবো। বাড়তি বেতনের লেগে তো 2 পয়সার জন্য এনে কাজ টাজ করি। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ। এ যেন এক দিশেহারা অবস্থা স্বজনদের। 7,000 টাকার কথা বলছে, এখন থেকে যদি কেমন নেয় 500 টাকা বেশি নিলে এদের টাকা নিয়ে এখানে আইসে টাকা দিয়েছে, দিল তো 200 টাকা দেওয়ার পর খায় মিতে লাশ আইন নবী বোধ হয় টাকা লাগবো না, টাকা লেগে লাশ দেন মর্গে থেকে 1,000 টাকা দিছি। আমি কইছি যেন লাশটারে একটু সিলিগুলো সুন্দর করে দিবা, যাতে বড় না দেখা। আমি তো দায়িত্ব নিয়েছি রিসেন্টলি, কয়েকদিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা। এখানে কোনো খরচের প্রশ্নই নাই, খরচ হচ্ছে পুলিশের ব্যাপার। এটা পুলিশ নিয়ে আসবে, বডি পুলিশ সবকিছু করবে, এটা দায়িত্ব পুলিশের। আমাদের দায়িত্ব হচ্ছে পোস্টমর্টেম করা। প্রায় একই দশা রাজধানীর সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের। এই মর্গে শ্যামল নামে এক ব্যক্তি কাজ করেন, যিনি আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত। মর্গকে ঘিরে অনিয়মের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আমি আমার কোনো পার্সোনাল ইয়ে দিব না, একটু কথা বলে আসেন তারপরে কথা। অন্যদিকে ময়নাতদন্ত রিপোর্টে গরমিল হলে বাধাগ্রস্ত হতে পারে ন্যায় বিচার। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। স্টারলিংকের সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। বিটিআরসির অনুমতি নিয়ে এরই মধ্যে পার্বত্য অঞ্চল ও বঙ্গোপসাগরে ডাইরেক্ট টু সেল বা D2C সেবার পরীক্ষা চালাচ্ছে একটি মোবাইল অপারেটর কোম্পানি। এই প্রযুক্তিতে নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি স্যাটেলাইটে যুক্ত হয়ে করা যাবে জরুরি যোগাযোগ। দেশের নানা প্রান্তে 4Gর পাশাপাশি 5G প্রযুক্তি যখন বিস্তৃত হচ্ছে, তখন মোবাইল নেটওয়ার্কের উল্টো চিত্র বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য অঞ্চলে। অপারেটর সূত্র বলছে, উপকূল থেকে বঙ্গোপসাগরের 15 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে গেলেই মোবাইলে ঠিকমতো নেটওয়ার্ক মেলে না। ফোনে কথা বলতে দীর্ঘ পথ হাঁটতে হয় পাহাড়ি জনপদের মানুষ, এমনকি পর্যটকদেরও। দুর্গম এসব এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু সেল বা D2C সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এই প্রযুক্তিতে মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট, ভয়েস কল ও মেসেজ আদান প্রদান করা যায়। এরই মধ্যে বাংলা লিংকে স্টারলিংকের সহায়তায় D2C সেবার পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বিটিআরসি। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সহ 8টি শর্তে অপারেটরটিকে সাময়িক 2100 মেগা
মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রুফ অফ কনসেপ্টের বা পিওসির আমরা অনুমতি পেয়েছি। টাওয়ার না থাকলেও আপনার ফোনটা স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। বাংলালিংক বলছে বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য এলাকায় তাদের নির্দিষ্ট গ্রাহকের স্মার্টফোনে D2C পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল ও SMS আদান প্রদান করা যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বিশেষ প্যাকেজের আওতায় মিলবে ডাটা সার্ভিস। নিরাপত্তার স্বার্থে গ্রাহকের লোকেশন ট্র্যাকিং এর জন্য একটি অ্যাপ বানানো হচ্ছে। 4G ফোন হলেই কিন্তু এই সেবাটা পাবেন এবং মনে করেন আপনি এই একটা প্যাকেজ কিনবেন, এই প্যাকেজে আমরা বলবো স্টারলিংকটা আপনি গ্রাহক হিসেবে আপনার এটা পেতে পারবেন। এই মুহূর্তে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হবে, ডেটা হবে, ভয়েস হবে। রিকোয়ারমেন্টগুলি আমরা ফুলফিল করে আমরা আশা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব জুলাইয়ের মধ্যে যদি আমরা কমার্শিয়াল লঞ্চ করতে পারি। বর্তমানে প্রায় 3,77,00,000 গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। সে অনুসারে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে বিদেশি সংস্থাগুলোর সংলাপে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন মিশনের 19 প্রস্তাবনাকে গুরুত্ব দিচ্ছে কমিশন। এগুলো আমলে নিয়ে আগামীতে ভালো নির্বাচন আয়োজন সম্ভব বলেও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংলাপে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আগামীতেও সম্পৃক্ত থাকবে ইইউ। The strength and legitimacy of electoral reform is all about national ownership. It's about institutional leadership, which I see very strongly in the presence today of the Election Commission, and it is about the stakeholder engagement that I see in the participation in front of me. The national election and the local government elections are not same. So recommendations from the national elections will be in part very vital for the election at the local level. হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 20 যাত্রী। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস বাহুবল মহিষদুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় লাকি পরিবহনের বাস। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের চালক মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে লাকি পরিবহনের চালকের মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত 20 যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এবার দেশের বাইরের খবর। ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। শোকযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিশ্চিত নিরাপত্তা। শোক অনুষ্ঠানের পর মরদেহ নিয়ে যাওয়া হবে কারবালায়। মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জাইদি, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এবং দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জেইদান। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, খামেনির ছেলে মোস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। বিমানবন্দরে পৌঁছানোর পর খামেনির মরদেহ বহন করে নিয়ে যাওয়ার জন্য ছুটে যান অনেকে। তার শোকযাত্রায় অংশ নিতে ইরান, ইরাক সহ বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র নগরী নাজাফে জড়ো হন হাজার হাজার মানুষ। কারবালায় নিয়ে যাওয়ার আগে বুধবার সকালে নাজাফের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এই শোকযাত্রা। নাজাফ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খামেনির মরদেহ পবিত্র শহর নাজাফে পৌঁছানো আমাদের জন্য পরম গৌরব ও সম্মানের। এই পবিত্র শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এদিকে নাজাফে পৌঁছানোর পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী। এ সময় ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নাজাফে অবস্থিত হজরত ইমাম আলীর মাজার শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হওয়ায় সেখানে খামেনির মরদেহ নেয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তেহরানে 2 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে জানাজা ও শোকানুষ্ঠান হয়। সেই ধারাবাহিকতায় মরদেহ এখন ইরাকে নেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও বিশ্বকাপের খবর। ইতিহাস লিখল সুইজারল্যান্ড। 1954 সালের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল সুইসরা। রাউন্ড অফ 16 এর ম্যাচে কলম্বিয়াকে টাই ব্রেকারে হারালো 4-3 গোলে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। 7 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়েছিল লাতিন দলটি, কিন্তু গুস্তাভো পুয়ের্তারের জোরালো শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণ চালাতে থাকে দুই দল, তবে নির্ধারিত 90 মিনিটে কেউই খুঁজে পায়নি জালের ঠিকানা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়, কিন্তু সেখানেও গোল পায়নি দুই দলের কেউই। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলে জয় পায় সুইজারল্যান্ড। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য কামব্যাক আর্জেন্টিনা। সালাহদের হৃদয় ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসিরা। হারের জন্য ফিফা ও রেফারিকে দায়ী করল মিশর। পাহাড়ি ঢলে বান্দরবানের নিচু এলাকা প্লাবিত। সাজেকে আটকা 400 পর্যটক। ভারী বর্ষণে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। 3টি ট্রেনের যাত্রা বাতিল। এবং ঢাকা মেডিকেলের মর্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য। ময়নাতদন্তের প্যাকেজ সিস্টেমে হাতিয়ে নিচ্ছে 15 থেকে 20 হাজার টাকা। আপনজনের মৃত্যুর শোকের মধ্যে আর্থিক চাপে দেশে হারা স্বজন। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরওয়ার্দী। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।